বনগাঁর অনুষ্ঠান বিতর্কে নয়া মোড়। জামিনে জেল মুক্তির পর এবার মিমি চক্রবর্তীকে আইনি নোটিশ পাঠালেন তনয় শাস্ত্রী। আইনজীবী তরুণ জ্যোতি তিওয়ারির মাধ্যমে আইনি নোটিশ পাঠানো হয়েছে। যদিও এই আইনি নোটিশ সম্পর্কে অভিনেত্রীর কাছ থেকে এখনো পর্যন্ত কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ওই নোটিশে মূলত তিনটি বিষয় উল্লেখ করা আছে। প্রথমত, এই অনুষ্ঠানে পারিশ্রমিক হিসেবে মিমিকে 2,65,000 টাকা দেওয়া হয়েছিল। রাত 9:30টায় মিমি সেখানে পৌঁছানোর কথা ছিল, তবে ঘন্টা দুয়েক পর 11:30টা নাগাদ অভিনেত্রী সেখানে পৌঁছন। সঙ্গে সঙ্গে স্টেজেও উঠতে পারেননি, তাই ওই পারিশ্রমিক ফেরতের দাবি জানিয়েছেন তনয় শাস্ত্রী। দ্বিতীয়ত, মিমি তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করায় জেলযাত্রা পর্যন্ত হয়েছে। তার ফলে তনয় শাস্ত্রীর মানহানি হয়েছে। ক্ষতিপূরণ হিসেবে 20 লক্ষ টাকা দাবি করা হয়েছে। তৃতীয়ত, আগামী 48 ঘন্টার মধ্যে মিমিকে জনসমক্ষে ক্ষমা চাইতে হবে, নইলে দেওয়ানি ও ফৌজদারি মূলত মানহানি মামলার হুঁশিয়ারিও দেওয়া হয়েছে। নমস্কার, আমি তনয় শাস্ত্রী। আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সংবাদ মাধ্যমে আমি উপস্থিত হয়েছি। একটি আলোচনা যেটা হচ্ছে আমাদের প্রতি বছরের ন্যায় এবছরেও 2026-এ 23শে জানুয়ারি থেকে 25শে জানুয়ারি পর্যন্ত আমাদের একটি সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে এবং প্রত্যেকটা অনুষ্ঠানে আমরা আইনের ঊর্ধ্বে প্রশাসনিক নির্দেশ অনুসারে আমরা 23 তারিখ থেকে 25 তারিখ পর্যন্ত অনুষ্ঠানটি সময়সীমা বেঁধে পরিচালনা করে এবং অনুষ্ঠানটি সমাপ্ত করি। ঘটনাটা হয়েছিল 25 তারিখ আমরা সেই অনুষ্ঠানে মিমি চক্রবর্তীকে আমন্ত্রণ জানাই এবং সেই আমন্ত্রণের ভিত্তিতে তার কথা দেওয়া ছিল রাত্রি 9:30-এর মধ্যে আসবে, 10:30 থেকে স্টেজ নেবে এবং 1.5 ঘন্টা পারফর্ম করবে। তার জন্য তার মূল্য ধরা ছিল সে পারিশ্রমিক, তার পারিশ্রমিক নিয়েছে 2,65,000 টাকা এবং সেটা আগাম 1 দিন বা 2 দিন আগে নিয়েছে। নেওয়ার পরে আমরা প্রত্যেকটা মানুষ একটা আশায় থাকি, এটা একজন শিল্পী আসবে, আমরা আশায় থাকি। সেই হিসাবে আমাদের ওখানে যথারীতি আগে অনেক শিল্পীরা এসে তারা নিজেদের প্রোগ্রাম করে চলে গেছে, কিন্তু ম্যাডাম মিমি চক্রবর্তী সে কি করেছে, রাত্রি 11:46-এ স্টেজ নিয়েছে এবং মাত্র 15 মিনিট প্রোগ্রাম করে, অর্থাৎ 12টা পর্যন্ত প্রোগ্রাম করে ওনাকে 12:03 কি 5 নাগাদ আমি স্টেজে উঠে, আমি পাশে দাঁড়িয়েছিলাম, ওনার দুটো গানও হয়েছে, আমি দাঁড়িয়েছিলাম, আমি স্টেজে উঠে পরিষ্কারভাবে আমি হাত জোর করে সবাইকে জানালাম, আপনাদের সবাইকে মিমি চক্রবর্তীকে দেখেছেন, আপনাদের সবাইকে মিমি চক্রবর্তীকে দেখানো হলো, তার গান শুনলেন, খুশি হয়েছেন তো? এখন 12টা ওভার হয়ে গেছে, তাই আমরা এখানে মিমি চক্রবর্তী অনুষ্ঠান শেষ করছি। এই বলে ওনার যে সিকিউরিটি আছে তাদেরকে আমি একটু হাত দেখিয়ে সিকিউরিটিকে বলেছি, ওনার যে সিকিউরিটি আছে তাদের বললাম ওনাকে নিয়ে যান। মিমি চক্রবর্তী সেখানে সবাইকে গুড নাইট এবং থ্যাংক ইউ বলে সে চলে যায় এবং আমাদের কর্তৃপক্ষ, ক্লাব কর্তৃপক্ষ যারা আছে, সদস্যরা যারা আছে, তারা সুন্দরভাবে তাকে গাড়িতে সে উঠে যায় এবং সুন্দরভাবে সে স্টেজেও এসেছিল। তার প্রত্যেকটা ভিডিও ফুটেজ, এভিডেন্স আমার কাছে আছে এবং 12:10-এর পরে কোনো অনুষ্ঠান ওখানে আর হয়নি। কিন্তু ব্যক্তিগতভাবে আমি আজকে বলতে বাধ্য হচ্ছি, আমি কোনো আর্টিস্টকে অপমান করছি না, কারণ আমরা জানি, আমরা ছোট থেকে বড় হয়েছি একজন আর্টিস্টের অভিনয় দেখে, একজন গায়কের গান শুনে আমাদের মন ঠান্ডা হয়ে যায়, অর্থাৎ মন ভালো হয়ে যায়। সেই গায়কদের বা সেই আর্টিস্টদের করব আমি অসম্মান, আমি কোনোদিন ভাবতেও পারি না।
আমি উপযুক্ত মনে করেছি প্রশাসনিক পারমিশন মেনে এবং মাধ্যমিক পরীক্ষার্থী ভেবে পরের দিন চলছে এবং পরের দিন প্রজাতন্ত্র দিবস ভেবে আমি ওনাকে সুন্দরভাবে ভদ্রভাবে এই কথাটাই বলেছিলাম যে মিমি চক্রবর্তী অনুষ্ঠান দেখেছেন, এখানে মিমি চক্রবর্তী অনুষ্ঠান শেষ করা হচ্ছে। আর ওনার যে সিকিউরিটি বডিগার্ড আছে তাদেরকে আমি বলেছি ওনাকে নামিয়ে নিয়ে যান। কিন্তু তা না হয়ে উনি সেটা ওনার সেন্টিমেন্টে লাগিয়ে নিল। লাগিয়ে নেওয়ার পরে কিছুক্ষণ পরে আমি যার ইয়েতে এসছে তাদের কাছ থেকে আমি একটা কথা বললাম যে ওনাকে কিন্তু টাকা ফেরত দিতে হবে। এই টাকা ফেরতের কথা শুনে হয়তো এই টাকা ফেরত দেওয়ারটাকে এড়াতে এবং এইটা চাপ সৃষ্টি হবে সেইটা এড়াতে আমার নামে একটি এফআইআর করে দেয় এবং এফআইআরটা বেলেবল সেকশন থাকা সত্ত্বেও এমন ভাবে একটি রাজনৈতিক মাধ্যমে পেঁচিয়ে ফেলে যেখানে আমাকে জেল হেফাজতে থাকতে বাধ্য করা হয় এবং আমি সেখানে জেল হেফাজতে ছিলাম, আপনারা সেটা হয়তো দেখেছেন। কিন্তু মন থেকে বলছি, বিশ্বাস করুন আমি কাউকে উদ্দেশ্য করে কোনো আর্টিস্টকে অসম্মান করছি না, আর আমি কাউকে উদ্দেশ্য করে ভিডিওটা বা আপনাদের সংবাদ মাধ্যমের সামনে আমি আসছি না। শুধু একটা কথাই বলবো, জেল হেফাজতে আমি যে কদিন ছিলাম আমি চুপচাপ যা হচ্ছে আমি দেখছি শুনছি এইভাবেই ছিলাম। শুধু একটা বিশ্বাস রেখেছিলাম, সেটা হচ্ছে আমাদের আইনত প্রশাসনের ওপর আমার একটা দীর্ঘ বিশ্বাস ছিল এবং আইনের দ্বারায় দ্বারস্থ হওয়ার পরেও আমি সুন্দরভাবে আইনের ন্যায্য বিচার পেয়ে আমি বেল পাই এবং সেখান থেকে বেরিয়ে আমি যে সিদ্ধান্তটা নিলাম সেটা হচ্ছে মিমি চক্রবর্তীর যে এফআইআর করেছিল সেই এফআইআর এর মাধ্যমে আমার প্রচুর পরিমাণে আমাকে অসম্মানজনক হতে হয়েছে, আশেপাশে মানুষের টিটকেরি শুনতে হয়েছে, মানুষ রাস্তায় দেখলে আমাকে ঘৃণা করেছে, আমাকে এত পরিমাণে আমার প্রতি সে বিষিয়ে তুলেছিল। এই যে জেলে যাওয়া অপমান, কারণ আমি জানি জেলে তখনই যায় মানুষ যখন অন্যায় করে। তাই আমার মা বাবা আমাকে ছোটবেলা থেকে শিখিয়েছে, বাবু কোনোদিন কোনো অন্যায় করবা না, যাতে কোনোদিন কোনো অসম্মানজনক কাজ করবে না, যাতে তোমার এরকম ক্ষতি হতে পারে। আমি জানি আইন কি, আইনকে আমি সম্মান করি। তা সত্ত্বেও আমাকে পাঠানো হয়েছে, উনি ওনার ক্ষমতার জোরে আমাকে সেইটা পাঠিয়েছে। ক্ষমতার অপব্যবহার করে কোনো নাগরিকেরই উচিত নয় কোনো সাধারণ মানুষকে অথবা কোনো কর্তৃপক্ষকে মিথ্যে মামলায় জেল হেফাজতে করা। এইটা মিমি চক্রবর্তী করেছে। একজন নারীকে আমি সম্মান করছি, কিন্তু ওনাকেও আমি কোনো খারাপ উদ্দেশ্যে ভিডিও করছি না। শুধু এইটুখানি আপনাদের জানাচ্ছি, আমি যতদূর জানি বা শুনেছি, কসবা ভুয়ো ভ্যাকসিন কাণ্ড, 1x অ্যাপ বেটিং কাণ্ড, যেখানে মিমি চক্রবর্তীর নাম জড়িয়ে আছে, যদি ভুল না বলে থাকি তাহলে 1x অ্যাপ বেটিং কাণ্ডের জন্য ওনার উপরে ইডির একটা তদন্ত চলছে। তার সত্ত্বেও একটা শিল্পীকে নিয়ে এসে অপমান করব, এটা আমার কোনোদিন মনোবর্তীতে ছিল না। আমি ভারতবর্ষের সমস্ত শিল্পীকে সম্মান জানাই। যদি আপনাদের মনে হয় আমার কোনো এটা ভুল ছিল, আমি প্রশাসনের আইন মানতে গিয়ে আমি যে কাজটা করেছি মাইকে সেটা ভুল ছিল, তাহলে আমাকে জানাবেন।
কিন্তু আমি একটা কথা বলতে চাই, একজন শিল্পীকে দেখার জন্য কত মানুষ দৌড়াদৌড়ি করে, কত মানুষ ভিড়ের মধ্যে আটকে যায় একজন শিল্পীকে দেখার জন্য। শিল্পীকে মানুষ তৈরি করে, হ্যাঁ, শিল্পীকে মানুষ কিভাবে তৈরি করে তাকে হাইলাইট করে। কিন্তু আমি এটাও জানি একজন শিল্পীকে তৈরি হতে গেলে তার যথাযথ পরিশ্রম, তার যোগ্যতায় তৈরি হতে হয়। অতএব আমি প্রত্যেকটা মানুষকে বলবো, প্রত্যেকটা শিল্পীকেই সম্মান করা উচিত, কারণ তারা তাদের নিজের যোগ্যতায় শিল্পী হয়েছে এবং আর্টিস্ট হয়েছে। কিন্তু তাই বলে এই নয় যে আপনাদের এই উৎসাহটাকে এবং আপনাদের এই সাকসেসটাকে আপনারা অহংকারে পরিণত করবেন, এটা আমি অনুরোধ করব, কখনো অহংকারে নেবেন না। আপনারা শিল্পী আর্টিস্ট নিজেদের মতো সুন্দরভাবে থাকুন, মানুষের সাথে ব্যবহারটা ঠিক রাখলে অবশ্যই মানুষের ভালোবাসা পাবেন, এটা আমার ব্যক্তিগতভাবে মনে হচ্ছে। তাই আমি এইটুখানি বলছি, কোনো শিল্পী বা আর্টিস্ট আমার উপর যদি অভিমান করেন যে আপনাদের অপমান করছি, এটা ভুল ভাববেন না। আমি আপনাদের অপমান করিনি এবং সেদিনকে স্বয়ং মিমি চক্রবর্তীকেও অপমান করিনি। আমি খুব সুন্দরভাবে হাত জোর করে আমি ওনার কাছে নমস্কার জানিয়েছি এবং ওনার সিকিউরিটিকে বলেছি ওনাকে নিয়ে যান। এটা ভিডিও এভিডেন্স এবং সবকিছু প্রমাণপত্র আমার কাছে আছে। কিন্তু মিমি চক্রবর্তী একটি নোটিশ পাঠিয়েছিল, যে নোটিশটা আমার হাতে এসেছিল, সেখানে স্বীকার করেছে মিমি চক্রবর্তী নিজে 11:20 সময় ওখানে উপস্থিত হয়। আমি ধরে নিলাম যে 11:20 আসলো, তাতেও কি 1.5 ঘন্টা প্রোগ্রাম করা সম্ভব ছিল 12টা পারমিশন ওভার করে? কোনো দিনই না। কারণ সে যদি 11:20 আসে, তার ঠিক সেখান থেকে স্টেজে উঠতে তার 10 মিনিট লেগে যাবে। আমি মেনে নিলাম উনি যে স্বীকার করেছে, তার এভিডেন্স, তার নোটিশের কপিটা আমার কাছে আছে, আমি আপনাদের দেখাবো। সেই ক্ষেত্রে উনি ওনার রাজনৈতিক পাওয়ার দেখাতে চেয়েছেন। সবার আগে বলি, আমি ভারতীয় নাগরিক, আমি কোনো রাজনৈতিক লোক নই। আপনারা যারা আমাকে রাজনৈতিক সাথে গুলিয়ে ফেলছেন, তারা ভালো করে বারবার বলছি শুনে নিন, আমি কোনো রাজনৈতিক লোক নই। আমি মায়ের পুজো করি, আমি ভারতীয় নাগরিক হিসাবে মাথা উঁচু করে বাঁচতে চাই। তাই আমার যেটা মনে হয়েছে সঠিক, আমি সেটাই করেছি। আর আমি জীবনে কোনোদিন ভুল করার চেষ্টা তো করিনি, আগামী দিনে ভুল করবো না। তবুও যদি কখনো কোনো ভুল হয়ে যায়, সেটা ক্ষমা প্রার্থী। যাই হোক, এখন তার ভিত্তিতে 1.5 ঘন্টা প্রোগ্রাম হয়নি। সেখানে উনি আমাদের ঠকিয়ে, আমাদের প্রতারণা করে আগাম যে 2,65,000 টাকাটা নিয়েছে, সেটাকে চাপা দেওয়ার জন্য এবং মিথ্যেটা কথা বলে আমাকে ফাঁসানো হয়েছে। যাই হোক, উনি একজন মহিলা, ওনাকে সম্মানের সাথে বলছি, আমার একটি আইনি নোটিশ পাঠানো হয়েছে, যেখানে 3টে দাবি আমি করেছি। এক, প্রথমত আমাদের থেকে 2,65,000 টাকা নিয়েছে, তার টোটাল এভিডেন্স আমাদের কাছে আছে, সেই টাকাটা ফেরত দিতে হবে। এবং আমার ব্যক্তিগত আমার উপর দিয়ে যে পরিমাণে গুরুতরভাবে মিথ্যে অপবাদে আমার সম্মান তছনছ হয়ে গেছে, তার ক্ষতিপূরণ হিসাবে ওনার কাছে 20 লক্ষ টাকা দাবি রাখা হয়েছে। এবং সবথেকে বড় এবং চ্যালেঞ্জমূল আমার একটি কাজ, সেটা হচ্ছে উনি যদি অভিনেত্রী হবে, ভুল করে থাকলে জনসমক্ষে ওনাকে ক্ষমা চাইতে হবে। এই 3টে আমি অভিযোগ করেছি। ওনার কাছে নোটিশ গেছে। যদি এর 48 ঘন্টার মধ্যে কোনো রিপোর্ট বা কোনো ওনাদের কাছ থেকে আলোচনা না পাই, তাহলে ওনার বিরুদ্ধে যথারীতিভাবে
যত সুন্দরভাবে আইনি পদক্ষেপ নিয়ে মামলার সঠিক মামলা করা যায় আমরা সেইটাই করব। আর সব থেকে বলে রাখি, আমি এতদূর আগাচ্ছি তার কারণ হচ্ছে আমার আইনের প্রতি বিশ্বাস আছে, মহামান্য আদালতের কাছে বিশ্বাস আছে। আদালতের কাছে আমি আশা করছি ন্যায্য বিচার আমি অবশ্যই পাব। তাই প্রেস মিডিয়া, সংবাদ মাধ্যম মিডিয়া যারা আছেন সবাইকে অনেক ধন্যবাদ এতদিন ধরে সত্যি খবরগুলো তুলে ধরার জন্য। আর আমার সমস্ত শুভাকাঙ্ক্ষী যারা আছেন, যারা আমাকে সাপোর্ট করেছেন, তাদেরকে অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য। যাই হোক, আমি এই পদক্ষেপ নিতে চলেছি, তাই আপনাদের আজকে আমি সেটা জানিয়ে দিলাম। এরপরে যা হবে আমি আগেও বলেছি, এখনো বলছি, মায়ের পুজো করে আমি মায়ের সন্তান, মা যেটা করাবে, ভগবান যেটা, আমার মা যেটা করাবে সেটাই আমাকে মেনে নিতে হবে। আমি মনে করি আগে যা হবে সব আমার মায়ের ইচ্ছের হবে, আমি এর বিরুদ্ধে কেউ না। আমি আবারও বলছি, আমি কোনো রাজনৈতিক লোক নই। আমি পশ্চিমবাংলায় বাস করছি, পশ্চিমবাংলার আইন শৃঙ্খলার উপর আমার ভরসা আছে, পশ্চিমবাংলার আইন শৃঙ্খলাকে নিয়ে আমি এগোচ্ছি। এবার আমার সাথে সঠিক বিচার হয় কিনা সেটা আগামী দিনে দেখব। ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।